হ্যালো স্টুডেন্টস, আজকে আমি আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ক্লাস নিয়ে। আজকে আমাদের তড়িৎ বিভব সংক্রান্ত ক্লাসের সেকেন্ড লেকচার। আজকের ক্লাসে আমরা তড়িৎ বিভবের কয়েকটি রাশিমালা নির্ণয় করতে হয় কী করে দেখবো, বিশেষত তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ বিভব কেমন হয় সেটা দেখবো আমাদের আজকের ক্লাসে। আর তাছাড়াও কয়েকটা ছোটো ছোটো বিষয় সম্পর্কে আলোচনা করব। আশা করছি আর একটা ক্লাসে আমাদের তড়িৎ বিভবটা শেষ হয়ে যাবে, তারপরে আমি তড়িৎ বিভব এবং তড়িৎ ক্ষেত্রে এই দুটো চ্যাপ্টারের অঙ্ক একসঙ্গে তোমাদের সলভ করিয়ে দেবো। এবং সেই অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস সেট বইয়ের পেছনে যে প্র্যাকটিস সেট আছে সেখানে যে অঙ্কগুলো আছে সেগুলোর কথা বলছি আমি, কোনো উদাহরণের অঙ্ক নয় অবশ্যই। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিতে ভুলো না। আর যদি কোনো রকম ডাউট তোমাদের থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও, এবং নিচে আমার মেল আইডিটা দেওয়া আছে, ওখানে তোমরা পার্সোনাল মেলও আমাকে করতে পারো। যদি আমরা চ্যানেল আজকে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও। আর তোমাদের একটাই রিকোয়েস্ট যে ক্লাসটা সম্পূর্ণ দেখো। পুরো ক্লাসে আমি তোমাদের জন্যই বিভিন্ন বিষয় খুব সহজভাবে বলার চেষ্টা করেছি। তো চলো ক্লাসটা শুরু করি। আর এই ক্লাসে আমরা যেটা প্রথম দেখবো সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ দ্বিমেরুর জন্য দ্বিমেরু অক্ষের ওপর দ্বিমেরু অক্ষের উপর কোন বিন্দুতে বিভব। কোন বিন্দুতে বিভব কি বললাম, তড়িৎ দ্বিমেরুর জন্য দ্বিমেরু অক্ষের উপর কোন বিন্দুতে বিভবের রাশিমালা কি করে নির্ণয় করতে সেটা দেখবো। দেখো এরও ডিটেল সলিউশন তোমরা পিডিএফ এ পেয়ে যাবে, যে পিডিএফ লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং ফার্স্ট কমেন্টেও তোমার লিঙ্কটা দেওয়া থাকবে। তো আমি এখানে খুব শর্ট অ্যান্ড সিম্পল করার চেষ্টা করছি, ডিটেলসটা তোমরা ওখানে পেয়ে যাবে। ডিটেলস মানে সেক্ষেত্রেও শর্ট অ্যান্ড সিম্পলই হবে, তবু যতটা শর্ট করা যায় এখানে। তো দেখো দ্বিমেরুর কথা বলেছি মানে আমাদের একটা দ্বিমেরু লাগবে। ধরো আমি একটা দ্বিমেরু নিলাম, এটা এ বিন্দু দিলাম, এখানে এটা বি বিন্দু দিলাম, ধরো এখানে মাইনাস কিউ আধান, এখানে প্লাস কিউ আধান আমি বসালাম। দ্বিমেরু দৈর্ঘ্য আমরা কত ধরি? ইয়েস, দ্বিমেরু দৈর্ঘ্য আমরা ধরি 12। এবার ধরো দ্বিমেরু অক্ষ বলতে আমরা এটাকে বুঝি, ধরো দ্বিমেরু অক্ষের উপর এই বিন্দুটা আমি ধরো এম নাম দিলাম। এই এম বিন্দুতে আমাকে কি বার করতে হবে? তড়িৎ বিভবের রাশিমালা বার করতে হবে। তাহলে দ্বিমেরু থেকে এম বিন্দু দূরত্ব মাপবো কি করে? দ্বিমেরুর যে মধ্যবিন্দু হবে সেই মধ্যবিন্দু থেকে আমি এর দূরত্ব মাপবো। দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে দূরত্ব ধরে নিলাম আমি এক্স। আর দ্বিমেরুর মধ্যবিন্দু এটা হলে তাহলে এই পার্টটা এল, এই পার্টটা এল। এবার দেখো এই দ্বিমেরুটার জন্য এই বিন্দুতে একটা বিভব কাজ করবে, কিন্তু দ্বিমেরুর জন্য তো কোনো বিভব হয় না, দ্বিমেরুতে যে আধানগুলো আছে তার জন্য বিভব কাজ করে। তাহলে আমি যদি বলি প্লাস কিউ আধান, প্লাস কিউ আধানের জন্য এখানে একটা বিভব কাজ করবে, মাইনাস কিউ আধানের জন্য এখানে একটা বিভব কাজ করবে। তার মানে কি দুটো আলাদা আলাদা আধানের জন্য দুটো আলাদা আলাদা বিভব এখানে কাজ করবে। ভালো কথা। তাহলে আমরা আগে প্রথমে প্লাস কিউ আধানের জন্য এখানে কত বিভব কাজ করছে দেখি, তারপর মাইনাস কিউ আধানের জন্য কত বিভব কাজ করছে সেটা দেখবো, তারপরে কি করবো দুটো বিভবের যোগ করে দেবো, তাহলে তো আমরা এখানে টোটাল বিভব পেয়ে যাবো। চলো তাহলে আমরা প্রথমে দেখো প্লাস কিউ আধানের জন্য বিভব, আধানের জন্য এম বিন্দুতে বিভব কত হচ্ছে? এম বিন্দুতে বিভব ধরো আমি ভি1 নাম দিলাম, সেই বিভবটাকে আমি নাম দিলাম ভি1। ভি1 ইকুয়ালস টু আমি ধরো এসআই পদ্ধতি যদি ক্যালকুলেট করি তাহলে এটা 1/4πε0। এপসাইলন 0 কেন ধরলাম? ধরে নিলাম আমি সিস্টেমটাকে শূন্য মাধ্যমে রেখেছি, ইনটু কত হচ্ছে এটা কিউ বাই, এবার এটা ধনাত্মক আধান আমি প্লাস কিউ আধানের জন্য করছি, দেখো এখানে লিখেছি, তাহলে প্লাস কিউ বাই কত দূরত্ব, কোন কত হবে দূরত্ব হচ্ছে এখানে হচ্ছে বিএম, আধান এবং বিন্দুটার মধ্যে দূরত্ব বিএম, তাহলে ইকুয়ালস এটা কত হচ্ছে 1/4πε0 প্লাস কিউ বাই বিএম এর দূরত্ব দেখো এক্স থেকে এল দৈর্ঘ্যটা বাদ দিলে আমরা বিএম পেয়ে যাবো, তাহলে এটা কত হবে এক্স মাইনাস এল, তাহলে ভি1 এর মান পেলাম আমরা এটা। ভালো কথা, ভি1 এর মান আমাদের পাওয়া গেল। এবার আমরা কি দেখো মাইনাস কিউ আধানের জন্য এম বিন্দুতে বিভব, এম বিন্দুতে বিভব কত হচ্ছে? আমরা এটাকে ধরো ভি2 নাম দিলাম, মাইনাস কিউর জন্য এম বিন্দুতে বিভবটাকে, তাহলে ভি2 ইকুয়ালস টু 1/4πε0 কত মাইনাস কিউ বাই এম, ইকুয়ালস টু এটাকে লিখি 1/4πε0 মাইনাস কিউ বাই এক্স প্লাস এল ভি2। কেন এক্স প্লাস এল? দেখো এ এম মানে কত, এই এক্স প্লাস তার সঙ্গে এল যোগ করতে হবে, তাহলে এটা এক্স প্লাস এল হলো, এটা কত হলো আমাদের এক্স প্লাস এল ভি2 ইকুয়াল টু। এবার এই ভি1 আর ভি2 দুটোই তো একসঙ্গে এম বিন্দুতে কাজ করছে, ভি1 এবং ভি2 দুটোই একসঙ্গে এম বিন্দুতে কাজ করছে। তো একটু আগে আমি বললাম কি ভি1 ভি2 বার করার পর
আমি যোগ করে দেবো। আচ্ছা কেন যোগ করবো, কেন যোগটা এই কারণেই করবো, কারণ আমরা আগের দিনের ক্লাস যখন আমরা বেসিকটা জেনেছিলাম তড়িৎ বিভবে, তখন আমরা জেনেছিলাম তড়িৎ বিভব হচ্ছে কি, তড়িৎ বিভব একটা স্কেলার রাশি। আর স্কেলার রাশি যখন যেগুলো হয় তাদের যোগটা নর্মাল যোগের মতো করা যায়, যেমন 2 আর 3 আমরা নর্মালি যোগ করতে পারি, 2 + 3 5। কিন্তু যদি দুটো ভেক্টর রাশি হতো তাহলে কি আমরা নর্মাল যোগের নিয়ম আমাদের খাটতো না, তখন সেক্ষেত্রে আমাদের ভেক্টর যোগ করতে হতো। যেহেতু তড়িৎ বিভব একটা স্কেলার রাশি সেহেতু আমরা নর্মাল যোগ করতে পারবো। তাহলে আমরা কি লিখবো, এম বিন্দুতে কি লিখবো, লব্ধি বিভব। এম বিন্দুতে লব্ধি বিভব বা অনেকে মোট বিভব লেখে, কত আমি তার নাম দিলাম ভি ইকুয়ালস টু ভি দিলাম, তাহলে ভি ইকুয়ালস টু V1 প্লাস, আমি টোটাল বিভবটাকে ভি ধরে নিলাম আর ক্যাপিটাল ভি দিলাম, তাহলে ভি ইকুয়ালস টু V1 প্লাস V2। তাহলে আমি লিখছি ভ্যালুটা 1/4πε0। V1টা কার জন্য, V1টা ছিল প্লাস কিউ বাই এক্স মাইনাস এল, তাহলে প্লাস কিউ বাই এক্স মাইনাস এল প্লাস V2 মান কত 1/4πε0 মাইনাস কিউ বাই এক্স প্লাস এল, দেখো মাইনাস কিউ বাই এক্স প্লাস এল। এবার এখান থেকে দুটো থেকে কি কমন যাচ্ছে, দুটো থেকে কিউ বাই 4πε0 কমন চলে যাচ্ছে, তাহলে এখানে কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে 1/x মাইনাস এল মাইনাস এই প্লাস এই মাইনাস আর প্লাস মাইনাস কত হচ্ছে 1/x প্লাস এল, এটা আমাদের পড়ে থাকছে, এটা আমাদের এখান থেকে পাওয়া গেল। তো আমরা এই সাইডটা মুছবো একটু, তারপর বাকি ক্যালকুলেশনটা দেখাবো তোমাদের। মুছে দিলাম এই পার্টটা। তো এবার এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি ভি ইকুয়ালস টু 1/4πε0। এবার এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটাকে ক্যালকুলেট করলে, আচ্ছা এখানে আমি কিউটা লিখেই দিই আগে, কিউটা এখানে লিখেই দিলাম। তাহলে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে ক্যালকুলেট করলে আমরা পাই 2l/x² মাইনাস l স্কয়ার, x² মাইনাস l স্কয়ার। এই ক্যালকুলেশনটা আমি দেখালাম না, জাস্ট ভগ্নাংশের বিয়োগ, তোমরা করতে পারবে আশা করি। যাই হোক, এবার পরের লাইনে কি করবো, পরের লাইনে আমি এটাকে লিখবো 1/4πε0। এখানে কি লিখবো q ডট 12, এটাকে লিখলাম q ডট, এই q আর 12টাকে একসঙ্গে লিখে দিলাম। এখানে কত লিখছি আমি x² মাইনাস l স্কয়ার, x² মাইনাস l স্কয়ার। এতদূর পর্যন্ত কারোর কোনো সমস্যা নেই আশা করছি, কোনো রকম সমস্যা থাকার কথা না। এবার দেখো q ডট 12 মানে কি, যে আধানগুলোর জন্য আমার দ্বিমেরু সৃষ্টি হয় সেই আধানগুলোর সাংখ্যমান q আর দ্বিমেরুটার দৈর্ঘ্য 12, তাহলে এই q ডট 12 করলে আমরা কি পাই, দ্বিমেরু ভ্রামক, এক্স্যাক্টলি দ্বিমেরু ভ্রামক পাই আমরা। তো চলো সেই দ্বিমেরু, তাহলে দ্বিমেরু ভ্রামকের মানটা লিখে দেবো, বাকিটা আমি মুছে দিলাম এই জায়গাটা। তাহলে এখানে আমরা কত পাচ্ছি 1/4πε0, এখানে আমি কত লিখবো, দ্বিমেরু ভ্রামককে আমরা পি দিয়ে প্রকাশ করি, আমরা আগের ক্লাসে দেখেছি দ্বিমেরু ভ্রামকের ক্লাসে। এখানে কত হচ্ছে x² মাইনাস l স্কয়ার, x² মাইনাস l স্কয়ার হলো, বোঝা গেল। এটা যেটা পেলাম আমরা, এটা পেলাম কি, তড়িৎ বিভবের রাশিমালা। তড়িৎ বিভবের রাশিমালা কখন, যখন তড়িৎ বিভব কোন বিন্দুতে বার করতে চাই, যখন অক্ষের উপরিস্থ, দ্বিমেরু অক্ষের উপরিস্থ কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা আমরা পেয়ে গেলাম। এবার আমরা একটা স্পেশাল কেস দেখব। স্পেশাল কেস কিরম, ধরো এই ছবি অনুযায়ী, আমাদের এই ছবি দেখি, ধরো এই ছবি অনুযায়ী দেখতে পাচ্ছ এল এর তুলনায় এক্সটা অনেক বড়, এল এর তুলনায় এক্সটা অনেক বড়, তার মানে কি এক্স ইজ মাচ মাচ গ্রেটার দেন এল, এক্স ইজ মাচ মাচ গ্রেটার দেন এল। তার মানে কি যদি আমি এক্স স্কোয়ার করি তাহলে সেটা আরো বড় হয়ে যাবে এল এর থেকে, তাহলে সেটা এল এর থেকে আরো বড় হয়ে যাবে, বা এল স্কোয়ারের থেকে আরো বড় হয়ে যাবে। এল স্কোয়ার যখন কোনো ছোট জিনিসের স্কোয়ার করা হয় সেটা আরো ছোট হয়ে যায়, আর যখন বড় জিনিসের স্কোয়ার করা সেটা আরো বড় হয়ে যায়। তাহলে এটা, তাহলে এখান থেকে আমরা কি বলবো, এল স্কোয়ার টেন্স টু 0 হয়ে যাচ্ছে আমাদের এখানে ক্যালকুলেশনে। এল স্কোয়ার টেন্স টু 0 যেই হয়ে যাচ্ছে তখন আমরা তাহলে ভি এর মান কত পাবো, তাহলে ভি ইকুয়ালস টু পাবো 1/4πε0 পি বাই এক্স স্কোয়ার, পি বাই এক্স স্কোয়ার। এটা হলো আমাদের গেল একটা স্পেশাল কেস, এটা গেল আমাদের একটা স্পেশাল কেস, কখন, যখন এক্স ইজ মাচ মাচ গ্রেটার দেন এল, সেই ক্ষেত্রে এই রাশিটা আমাদের আসছে হচ্ছে দ্বিমেরু অক্ষের উপরিস্থ কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা, এইটা পাওয়া যাচ্ছে। বোঝা গেল, না বোঝা গেলে আরেকবার তোমরা ভিডিওটাকে রিওয়াইন্ড করে একটু দেখে নাও। তো আমরা এরপরে পরবর্তী টপিকে চলে যাব। তো আমাদের পরবর্তী টপিক কি, আমাদের পরবর্তী টপিক হচ্ছে কি, দেখা যাক বোর্ডটা আগে ক্লিন করি। পরবর্তী টপিক হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য দ্বিমেরুর, তখন আর অক্ষের নয়, দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর খণ্ডকের ওপর কোনো বিন্দুতে বিভব, কি তড়িৎ দ্বিমেরুর জন্য দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে বিভব। আমরা একটা তড়িৎ দ্বিমেরু নিই,
তড়িৎ দ্বিমেরু বেঁকে গেল। ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এখানে মাইনাস কিউ আধান বসে আছে, এখানে প্লাস কিউ আধান বসে আছে। দেখো কোনো অসুবিধা নেই। তাহলে এইটাই মধ্যবিন্দু। তাহলে কি আমি এখান থেকে যদি আমি ডটেড লাইন টানি, তাহলে এই যেটা পেলাম এটা এই দ্বিমেরুর লম্ব সমাধিখণ্ড, লম্বভাবে দুই ভাগে ভাগ করেছে। তাহলে এই বিন্দুতে আমাকে এই বিন্দুতে ধরো একটা বিন্দু আছে এম বিন্দু, এই বিন্দুতে আমাকে কি বার করতে হবে? তড়িৎ বিভবের রাশিমালা বার করতে হবে, তড়িৎ বিভবের রাশিমালা বার করতে হবে। তার আগে আমরা কি করবো? এইটার সঙ্গে এটা যুক্ত করে দেবো, আর এটার সঙ্গে এটা যুক্ত করে দেবো। নো প্রবলেম এটুকুতে আশা করছি। আচ্ছা, তো এবার কি করবো? দেখো একদম ঠিক আগের মতোই, মাইনাস কিউ আধানের জন্য এম বিন্দুতে একটা বিভব কাজ করবে, প্লাস কিউ আধানের জন্য এম বিন্দুতে একটা বিভব কাজ করবে। তাহলে দুটোর জন্য আলাদা আলাদা বিভব বার করবো, করে যোগ করে দেবো। কেন? কারণ বিভব হচ্ছে স্কেলার রাশি, নর্মাল আমরা যোগ করতে পারি। তো চলো প্রথমে আমরা দেখবো প্লাস কিউ আধানের জন্য। আমি পুরো ডিটেলসটা লিখলাম না, তোমরা লিখে নাও। প্লাস কিউ আধানের জন্য এম বিন্দুতে বিভব কত হচ্ছে? আমরা এটাকে তাহলে ভি ওয়ান নাম দিলাম। তাহলে ভি ওয়ান ইকুয়ালস টু, আমি এটাকে করলাম কি 1/4πε0, 1/4πε0 প্লাস কিউ বাই কত দূরত্ব, কত প্লাস কিউ আধান থেকে এম বিন্দুর, বিএম, বিএম হলো। এবার আমরা দেখবো মাইনাস কিউ আধানের জন্য, এটাও তোমরা দেখো মাইনাস কিউ আধানের জন্য এম বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা। ধরো এটাকে আমি ভি টু নাম দিলাম। ভি টু ইকুয়ালস টু 1/4πε0 মাইনাস কিউ বাই, দেখো মাইনাস কিউ আধান থেকে দূরত্ব কত? এ এম, তাহলে এটা লিখবো এ এম, এ এম। তাহলে এবার এম বিন্দুতে লব্ধি বিভব কত? এম বিন্দুতে লব্ধি বিভব আমরা এটাকে কি লিখবো? ভি ইকুয়ালস টু ভি ওয়ান প্লাস ভি টু, একদম আগের মতো, একদম আগের মতো। এবার তাহলে আমি এখানে লিখছি ভি ইকুয়ালস টু কত? ভি ওয়ান এর মান কত? ভি ওয়ান এর মান এটা হবে 1/4πε0 প্লাস কিউ বাই বিএম, প্লাস কিউ বাই বিএম প্লাস 1/4πε0 মাইনাস কিউ বাই এম, মাইনাস কিউ বাই এম। তাহলে এখান থেকে কমন কত যাচ্ছে? এখান থেকে আমাদের কিউ বাই 4πε0 কমন চলে যাচ্ছে। গিয়ে এখানে কত পাচ্ছি আমরা? এখানে কত পাচ্ছি? 1/bm মাইনাস 1/m। কেন মাইনাস হচ্ছে? আমরা আগেরটাতে দেখেছি। এবার দেখো যখন এরকম ঘটনা ঘটে, এটা যদি এটা ধরো আমি নাম দিলাম ও, তো ও এমটা যদি এই দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ড হয়, তাহলে এটা একটা ত্রিভুজ, দেখো ত্রিভুজের মতো তৈরি হয়েছে। তাহলে এই ত্রিভুজের এই বাহুটার সঙ্গে এই বাহুটাকে সমান হতেই হবে। তাহলে এই এম ইকুয়ালস টু বিএম হতেই হবে। যদি ও এমটা লম্ব সমদ্বিখণ্ড হয়, তাহলে এম ইকুয়ালস টু বিএম হতেই হবে। আর এম ইকুয়ালস টু বিএম হওয়া মানে কি? এই দুটো পরস্পর কেটে যাবে, তাহলে এটার মান আলটিমেটলি কত আসবে? 0। আলটিমেটলি ভি ইকুয়ালস টু কত পেলাম আমরা? 0। তাহলে আমরা কি দেখলাম? তড়িৎ দ্বিমেরুর জন্য দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা কত হয়? এটা বড় রসগোল্লা, মানে এটা শূন্য হয়। বোঝা গেল? এটা খুব সিম্পল একটা শর্ট অ্যান্ড সিম্পল প্রমাণ। এটারও তোমরা এটা নোটে পেয়ে যাবে, মানে ডিটেল সলিউশনটা, মানে ডিটেল প্রমাণটা সেটা নোটে পেয়ে যাবে। যাই হোক, এই গেল আমাদের সেকেন্ড টপিক। এরপরে আমরা আমাদের 3 নম্বর বিষয়ে চলে যাব, পরবর্তী বিষয়ে আমরা চলে যাব এরপরে। তো চলো পরবর্তী বিষয়টা দেখে নেওয়া যাক। আমাদের পরবর্তী যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা কি? আমরা আমাদের যে পরবর্তী বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, পরবর্তী বিষয় যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্য ও বিভবের মধ্যে সম্পর্ক। বিভবের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এইটা বার করতে গেলে আমাদের দু রকমের, দেখো তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য মানে কি? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তো তড়িৎ ক্ষেত্র দু রকমের হতে পারে। একটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্র মানে যে তড়িৎ ক্ষেত্রে সর্বত্র যেখানেই আমি তার মানটা মাপি না কেন সমান হবে, বা যেখানেই তার দিক মাপি না কেন সমান হবে। তাহলে আমার একটা সুষম তড়িৎ ক্ষেত্র আছে, এদিকে অভিমুখ তার। ধরো এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটো বিন্দু আছে, এটাকে আমি নাম দিলাম এ বিন্দু, এটাকে নাম দিলাম বি বিন্দু, মধ্যবর্তী দূরত্ব ডি। এবার এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন একটা মানে কি বলবো আধানকে, কোন একটি আধানকে বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে আসতে হবে। কি করতে হবে? বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে আসতে হবে। তাহলে এদের বিভব প্রভেদ পাওয়া যাবে। বি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে আসতে যে কৃতকার্যটা হবে সেটাই কি বলি আমরা? সেটাকে আমরা বলি বিভব প্রভেদ। এবার দেখো আমরা নিয়ে আসছি বি থেকে এতে,
মানে আর আমাদের ই এর অভিমুখ মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ দেখো ঠিক উল্টো দিকে। তার মানে আমি ধরো ডিটাকে মাইনাস ধরবো বা ইটাকে মাইনাস ধরবো, আমি ডিটাকেই মাইনাস ধরলাম এখানে। কেন? কারণ ই এর সঙ্গে ডি এর অভিমুখ উল্টো দিকে। তাহলে আমাদের এখানে কৃতকার্য কত হচ্ছে? কৃতকার্য ইকুয়ালস টু মানে এই বি থেকে এতে নিয়ে আসতে কৃতকার্য ইকুয়ালস টু কি হচ্ছে? মাইনাস ই ইন্টু ডি। মাইনাস ই ডি আমরা জাস্ট ভ্যালুটা লিখলাম, মাইনাস ই ইন্টু ডি। এটা হচ্ছে মানে তড়িৎ প্রাবল্য ইন্টু যে দূরত্বটা অতিক্রম করে নিয়ে আসছে বা যে পথটা বা দুজনের মধ্যবর্তী দূরত্ব, ই ইন্টু ডি। বা বলা যেতে পারে যে তড়িৎ প্রাবল্য ইন্টু তাদের মধ্যবর্তী সরণ, কতটা সরণ হচ্ছে। আর এই মাইনাস সাইনটা কেন? কারণ ই আর ডি বিপরীতমুখী, সেই জন্য মাইনাস সাইন। এরপরে আমরা তড়িৎ বিভবের সংজ্ঞা থেকে কি জানতে পারি? যে এই যে কৃতকার্যটা হচ্ছে, এই কৃতকার্যটা ইকুয়ালস টু এই দুটো বিন্দু তড়িৎ বিভব বা বিভব প্রভেদ। এই যে কৃতকার্যটা হচ্ছে, এই কৃতকার্যটা এই দুটো বিন্দুর বিভব প্রভেদ। তাহলে আমরা লিখতে পারি ভি এ মাইনাস ভিবি ইকুয়ালস টু মাইনাস ই ক্রস ডি লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ই ইকুয়ালস টু মাইনাস ভি এ মাইনাস ভিবি বাই ডি, মাইনাস ভি এ মাইনাস ভিবি বাই ডি, এটা আমরা লিখতে পারি। এটা আমাদের তড়িৎ প্রাবল্য ও তড়িৎ বিভবের মধ্যবর্তী সম্পর্ক। কখন? যখন সেটা সুষম তড়িৎ ক্ষেত্র, যে তড়িৎ ক্ষেত্রের কথা বলা হচ্ছে সেটা সুষম তড়িৎ ক্ষেত্র যদি হয়, তাহলে তাদের মধ্যবর্তী রিলেশনটা এইরকম কিছু একটা হবে। তাহলে এটা আমাদের সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য তড়িৎ প্রাবল্য আর তড়িৎ বিভবের মধ্যবর্তী সম্পর্ক। এবার যদি আমাদের তড়িৎ ক্ষেত্রটা সুষম না হয়, মানে অসম হয়, মানে সব জায়গায় সমান নয়, এরকম যদি কিছু একটা হয়, সেক্ষেত্রে আমাদের কি হবে সেটা দেখে নিই আমরা। চলো, তাহলে আমাদের 2 নম্বর কেস কি? অসম তড়িৎ ক্ষেত্র যদি হয়, অসম তড়িৎ ক্ষেত্রের জন্য, অসম তড়িৎ ক্ষেত্র হয়েছে আমাদের কি হবে? ধরো অসম তড়িৎ ক্ষেত্রে একটা জায়গায় দুটো বিন্দু আছে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। ধরো এ বিন্দুর বিভবকে আমরা ভি ধরলাম, আগেটা যেমন ভি এ বিবি ধরেছিলাম। ধরো এ বিন্দু থেকে বি বিন্দু খুব সামান্য দূরে আছে, মানে জাস্ট একেবারে ক্লোজ, আবার ক্লোজ নয়, মানে একদম খুবই দূরে, সামান্য দূরে, সেটাকে আমরা এই জন্য দূরত্বটাকে ডিএক্স ধরলাম। দূরত্বটাকে ডিএক্স ধরলাম, আমরা ধরলাম এই ক্ষেত্রে মানে যে যে ছোট্ট জায়গাটায় ধরেছি আমরা এই দুটো বিন্দুকে, সেই ছোট্ট জায়গাটায় আমাদের তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হচ্ছে এইদিকে, আমরা ধরে নিলাম। আর এদের দুজনের মধ্যে এটা যদি আমি বি বিন্দুর বিভবকে ধরছি ভি, আর এ বিন্দুর বিভবকে ধরছি ভি প্লাস ডিভি। দেখো আমরা কি বললাম যে বি থেকে এ বিন্দুটা খুব সামান্য দূরে অবস্থিত, সামান্য দূরে, তাহলে এদের বিভবের পার্থক্য খুব সামান্য হবে, ওই জন্য আমরা ওটাকে ডিভি ধরে নিয়েছি। তাহলে আমরা বিভব প্রভেদের সূত্র থেকে এখানে কি বলতে পারি? একবারে বলে দেবো যে ভি প্লাস ডিভি, এই বিন্দুর বিভব প্রভেদ মাইনাস এই বিন্দুর বিভব প্রভেদ মাইনাস ভি ইকুয়ালস টু কি আমরা বলতে পারি? কৃতকার্য। কৃতকার্যের রাশিমালা কি করে বার করবো? মাইনাস ই ক্রস ডিএক্স বা ই ইন্টু ডিএক্স। কেন ই ইন্টু ডিএক্স? দেখো এখানে আমরা বি থেকে এতে যাচ্ছি, এক্ষেত্রেও সেই বি থেকে এতে আসবো, তাহলে এক্ষেত্রে আমাদের সরণ উল্টো দিকে, তড়িৎ প্রাবল্যের মুখের সাথে, তড়িৎ প্রাবল্যের অভিমুখের সঙ্গে সরণ আমাদের উল্টো দিকে হচ্ছে, তাহলে মাইনাস ওই জন্য সাইন ই ক্রস ডিএক্স। তাহলে আমাদের এখানে কি হচ্ছে? এই ভি এর সঙ্গে এই ভিটা কেটে যাচ্ছে, এই ভি এর সঙ্গে এই ভি কেটে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি? ই ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিএক্স, ই ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিএক্স, এটা আমরা পাচ্ছি। এবার দেখো ই ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিএক্স আমরা পাচ্ছি এখান থেকে। এই ডিভি বাই ডিএক্স যে রাশিটা, ডিভি বাই ডিএক্স এই রাশিটা কি? আমাদের দূরত্বের সাপেক্ষে বা আমাদের যে সরণের সাপেক্ষে আমাদের তড়িৎ বিভবের যে ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলন যেটা করা হচ্ছে, সেইটাকে বলা হয় তড়িৎ বিভবের নতিমাত্রা। তড়িৎ বিভবের নতিমাত্রা বলা হয়, তড়িৎ বিভবের নতিমাত্রা বলা হয়। এই নতিমাত্রা দেখো ই ইকুয়ালস টু এটা, ই ইকুয়ালস টু এটার মানে হচ্ছে ই এর তো একটা অভিমুখ আছে, আমাদের তড়িৎ প্রাবল্যের একটা অভিমুখ থাকে, আর এখানে মাইনাস চিহ্নটা বোঝাচ্ছে তড়িৎ প্রাবল্যের অভিমুখ যেদিকে হবে এটার অভিমুখ তার বিপরীত দিকে হবে, এই নতিমাত্রার অভিমুখ। তার মানে আমরা কি দেখলাম? যে তড়িৎ বিভব একটা স্কেলার রাশি নিজে, কিন্তু তড়িৎ বিভবের নতিমাত্রা যখন বার করছি তখন সেটা একটা ভেক্টর রাশির মতো আচরণ করছে, সেটা একটা ভেক্টর রাশির মতো আচরণ করছে। এর একক কি হয়? এর একক হয় ভোল্ট পার মিটার, এর একক হচ্ছে ভোল্ট পার মিটার। কার একক? এই নতিমাত্রার একক হচ্ছে ভোল্ট পার মিটার। বোঝা গেল? আশা করি ক্লিয়ার তোমাদের কাছে সকলের। এবার আমরা পরবর্তী টপিকে চলে যাব। আমাদের পরবর্তী টপিক কি দেখে নেওয়া যাক, চলো। আমাদের পরবর্তী টপিক কি? পরবর্তী টপিক হচ্ছে আমাদের তড়িৎ স্থিতিশক্তি। তড়িৎ স্থিতিশক্তি, ইলেকট্রিক পোটেনশিয়াল, তড়িৎ স্থিতিশক্তি। পরবর্তী টপিক হচ্ছে তড়িৎ স্থিতিশক্তি। তড়িৎ
স্থিতিশক্তি। তড়িৎ স্থিতিশক্তি, তড়িৎ স্থিতিশক্তি কাকে বলে সেটা আগে আমার জানতে হবে। ধরো কতগুলি আধান মানে একাধিক আধানকে আমি এনে নির্দিষ্ট দূরত্বে রেখে 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 একটা সিস্টেম তৈরি করতে চাইছি। মানে ধরো একটা আধানকে এখানে রাখবো, এখানে 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 এরকম রেখে আমি একটা সিস্টেম তৈরি করতে চাইছি। এই সিস্টেমটা তৈরি করতে মানে আমি একটা একটা করে আধানকে নিয়ে আসছি, এনে এই সিস্টেমটা তৈরি করতে আমার যে মোট কৃতকার্যটা করতে হবে, মানে আমাকে মোট যে কৃতকার্যটা করতে হবে এই একটা একটা আধানকে এনে বিভিন্ন জায়গায় বসিয়ে এই পুরো সিস্টেমটা তৈরি করতে, সেই কৃতকার্যের রাশিমালাটাকে আমরা বলবো তড়িৎ স্থিতিশক্তি। মানে আমাকে যে কৃতকার্যটা করতে হবে সেটাকে আমি বলবো তড়িৎ স্থিতিশক্তি। তো তড়িৎ স্থিতিশক্তির সংজ্ঞাটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা দেখবো তড়িৎ স্থিতিশক্তি কি করে নির্ণয় করতে হয়। ধরো আমরা প্রথমে ধরে নিলাম যে একটা বিন্দুতে, ধরো এ বিন্দু, এখানে আমি একটা Q1 আধানকে এনে রেখেছি, এখানে আমি একটা Q1 আধানকে এনে রেখেছি। ধরো এই Q1 আধানের জন্য ধরো এখান থেকে আর দূরত্বে অবস্থিত এখানে একটা বিন্দু আছে বি বিন্দু। এই বিন্দুতে বিভব কত হবে? এই বিন্দুতে বিভব হবে v equals to 1/4πε0 Q1 বাই কত আর, Q1 বাই আর। যখন আমি Q1 আধানটাকে রেখেছি বি বিন্দুতে, Q1 আধানের জন্য কত বিভব হচ্ছে দেখে নিলাম। আর কি ধরে নিলাম? আর ধরে নিলাম এটা যে এই আধানটা ছাড়া অন্য কোনো আধান এই সময় চারপাশে নেই, মানে এর তড়িৎ ক্ষেত্রের মধ্যে অন্য কোনো আধান নেই। এবার কি করব? এবার একটা অসীম দূরত্ব থেকে একটা Q2 আধানকে নিয়ে চলে আসবো। কোথায় আনবো? Q2 আধানকে এনেই বি বিন্দুতে বসিয়ে দেবো। অসীম দূরত্ব থেকে একটা Q2 আধানকে এনে ওই বি বিন্দুতে বসিয়ে দেবো। তাহলে Q2 আধানকে আনতে আমাদের কৃতকার্য কত করতে হবে? কৃতকার্য ইকুয়ালস টু W, যেটাকে আমরা বলি, বা কৃতকার্য W ইকুয়ালস টু আমরা কত লিখবো? Q2 ইন্টু V, মানে ওই বিন্দুর বিভব প্রভেদ ইন্টু যে আধানটাকে নিয়ে আসি তাদের গুণফল। তাহলে আমি এখান থেকে কত পাচ্ছি? Q2 এর মান আমি বসিয়ে দেবো Q2, আর V এর মান বসাবো কত? 1/4πε0 Q1 বাই আর, Q1 বাই আর ইকুয়ালস টু এখান থেকে আমি কত পাচ্ছি? 1/4πε0 Q1 Q2 বাই আর। দেখো এইটুকুনি ক্লিয়ার। আমি কি করলাম? প্রথমে আমার Q1 আধানটাকে আমি রেখেছিলাম, Q1 আধানটাকে রাখার জন্য আর দূরত্ব অবস্থিত বি বিন্দুতে বিভব কত পেয়েছি সেটা বার করেছি। তারপর কি করলাম? অসীম দূরত্ব থেকে একটা Q2 আধানকে এনে বি বিন্দুতে বসিয়ে দিলাম। তাহলে এই বি বিন্দুতে এনে বসাচ্ছি, এই যে বসানোর জন্য আমাদের কতটা কৃতকার্য করতে হচ্ছে সেইটার মানে এইটা। সেখান থেকে আমি মান পেলাম এই যে W ইকুয়ালস টু দিস। দেখো W ইকুয়ালস টু এই মানটা আমরা পেলাম। এটুকুনি কোনো সমস্যা নেই আশা করছি। তাহলে তারপর এই যেটা পেলাম সেটা হচ্ছে এইটা। এবার আমরা কি জানি যে আমাকে কোনো আধানকে এনে ধরো তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে স্থাপন করতে যে পরিমাণ কৃতকার্য করতে হয়, সেই কৃতকার্যটাকে আমরা ওই বিন্দুর বিভব বলি। আবার পাশাপাশি যে পরিমাণ কৃতকার্যটা করলাম ওই পরিমাণ কৃতকার্যটা ওই বিন্দুতে ওই আধানটার মধ্যে কিভাবে জমা হয়? তড়িৎ স্থিতিশক্তি রূপে জমা হয়। তার মানে কি আমি এইটা ইকুয়ালস টু বলে দিতে পারি ইউ, বা কি বলতে পারি? তড়িৎ স্থিতিশক্তি। এটা বলতে পারি। তার মানে কি আমি যে কৃতকার্যটা করছি সেই কৃতকার্যটাই আমার কি হচ্ছে? ওই আধানটার মধ্যে স্থিতিশক্তি রূপে জমা হচ্ছে, তার মানে কি তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দু আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কৃতকার্য আমি করছি, বা বহিস্থ এজেন্ট মানে বাইরের যে আর কি ঠেলে ঠেলে নিয়ে আসছে আধানটাকে, সেই যে কৃতকার্যটা করছে সেটা যেমন ওই বিন্দুর বিভব, আবার এই কৃতকার্যটা ইটসেলফ ওই বিন্দুতে ওই আধানটার তড়িৎ স্থিতিশক্তিও বটে। তাই আমরা কি করলাম? আমরা ওই বিন্দুতে তড়িৎ স্থিতিশক্তি রাশিমালা বার করে ফেললাম। দেখো এই সিস্টেমটার জন্য পুরো এই সিস্টেমটা, দেখো এই আধানটা ছিল, আরেকটা আধান আমি একটা নির্দিষ্ট দূরত্বে বসিয়েছি আর দূরত্বে, বসানোর ফলে আমাদের কৃতকার্য কত পেলাম? এইটা। এই কৃতকার্যটাই ওই তড়িৎ স্থিতিশক্তি রূপে কাজ করছে। বোঝা গেল? এবার তড়িৎ স্থিতিশক্তির একক কি? তড়িৎ স্থিতিশক্তির একক যদি এসআই পদ্ধতিতে লিখি তাহলে এসআই পদ্ধতিতে জুল আমরা জানি, সিজিএস পদ্ধতিতে কত হয়? আর্গ। কৃতকার্যের একক সবসময়তেই, বা কার্যের একক বা স্থিতিশক্তির একক সবসময় একই থাকে, এসআই পদ্ধতিতে জুল আর সিজিএস পদ্ধতিতে আর্গ। বোঝা গেল? তাহলে এখান থেকে আমি জেনারেলাইজড ভাবে কি বলতে পারি? একটু পাটটা মুছি উপরের দিকটা। পদ্ধতিতে আমরা বলতে পারি ইউ ইকুয়ালস টু কিউভি, অর্থাৎ তড়িৎ স্থিতিশক্তি ইকুয়ালস টু আধান ইনটু তড়িৎ বিভব। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? দেখো তড়িৎ বিভব, আমরা তড়িৎ
তড়িৎ বিভব ইকুয়ালস টু কি স্থিতিশক্তি। আচ্ছা এই স্থিতিশক্তি মানে কিন্তু সবসময়তেই তড়িৎ স্থিতিশক্তি, আমার এখানে জায়গা কম বলে আমি শুধু স্থিতিশক্তি লিখলাম, বাই আধান, তড়িৎ স্থিতিশক্তি বাই আধান। বোঝা গেল? এটা কি পেলাম আমরা, তড়িৎ স্থিতিশক্তির রাশিমালা কি করে নির্ণয় করতে হয়, বা তড়িৎ স্থিতিশক্তি দেওয়া থাকলে সেখান থেকে তড়িৎ বিভবের রাশিমালা কি করে নির্ণয় করতে হয় তার ফর্মুলা। তো আশা করি বোঝা গেল, তোমাদের কোনো অসুবিধা হয়নি। এরপরে আজকে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তড়িৎ ক্ষেত্রের যে তোমাদের প্র্যাকটিস সেট দেওয়া আছে, প্র্যাকটিস সেট 1-এর ওখানকার একটা অঙ্ক, সেটা দেখে নেওয়া যাক অঙ্কটা। আর এমনি আমি কয়েকটা স্পেশাল অঙ্ক নিয়ে তোমাদের একটা ক্লাস করিয়ে দেবো পুরোটা, কোনো রকম উদাহরণের অঙ্ক আমি করাবো না, আমি যেগুলো তোমাদের প্র্যাকটিস সেট করতে দেওয়া আছে সেগুলোই করাবো। চলো, তো অঙ্কটা তোমাদের স্ক্রিনের ওপর তোমরা দেখতে পাচ্ছ, এখানে আসছে কি বলছে যে এটা 4Q আধানকে রাখা আছে, প্লাস 4Q, 4 স্মল কিউ আধানকে রাখা আছে। এই আধান থেকে 2r দূরত্বে, এই দূরত্বটা কত, দূরত্বটা 2r, এই 2r দূরত্বে এখানে আরেকটা প্লাস কিউ আধানকে রাখা আছে, প্লাস কিউ আধানকে রাখা আছে। এবার এই আধান দুটোর মধ্যবর্তী যে সরলরেখা, মানে মধ্যবর্তী দূরত্ব 2r, এর একদম মাঝখানে, তো এই জায়গাটাতে একটা ক্যাপিটাল কিউ আধানকে যদি রাখি, ক্যাপিটাল কিউ আধানকে রাখলে কি হচ্ছে, এই যে প্লাস কিউ আধানটা ছিল ছোট হাতের কিউ, এই প্লাস কিউ আধানটার উপর ক্রিয়াশীল মোট বল শূন্য হয়ে যাচ্ছে। মোট বল কত হচ্ছে, শূন্য, মানে এফ নিট, মানে লব্ধি বলের মান হচ্ছে শূন্য। তাহলে এই কিউ আধানের মান কত সেটা জানতে চেয়েছি। আচ্ছা, প্রথমে আমরা কয়েকটা জিনিস বুঝে নেবো। দেখো, এটা ধনাত্মক আধান, এটাও ধনাত্মক আধান, তাহলে এই আধানটা এর উপর যে বলটা প্রয়োগ করবে সেটা কিরকম হবে, আকর্ষণ না বিকর্ষণ? অবশ্যই বিকর্ষণ হবে, এবং কোন দিক হবে, এদিক বরাবর, কারণ এটা স্ট্রং, এটা একটু উইক, এই জন্য এদিকে ঠেলে দেবে। ঠিক আছে, তাহলে আমি এটাকে নাম দিলাম F1, এটাকে নাম দিলাম F1। এবার মোট বলটাকে শূন্য হতে গেলে তাহলে আমি F নেট ইকুয়ালস টু F1 প্লাস F2 হবে অবশ্যই, F1 প্লাস F2। এবার মোট বলটা শূন্য হতে গেলে ইকুয়ালস টু 0 হতে গেলে তাহলে F1 ইকুয়ালস টু মাইনাস F2 হওয়া জরুরি, F1 ইকুয়ালস টু মাইনাস F2 হওয়া জরুরি। মানে কি, দুটো বলকে পরস্পরের বিপরীতমুখী হতে হবে। আচ্ছা, বিপরীতমুখী হতে গেলে এই কিউ আধানটাই স্মল কিউ আধানের উপর যে বলটা প্রয়োগ করবে সেটাকে কখনোই বিকর্ষণ মানে এদিক বরাবর হলে হবে না, তাহলে দুটো সমান হয়ে যাবে। তাহলে F2টা কখনোই এদিক বরাবর হলে হবে না, তাহলে কোন দিক বরাবর হতে হবে, ঠিক বিপরীতমুখী, মানে এই দিক বরাবর হতে হবে। তার মানে কি, ক্যাপিটাল কিউ আধানটাকে এই স্মল আধানটাকে কি করতে হবে, আকর্ষণ করতে হবে। আচ্ছা, স্মল কিউ আধানটার মানটা তো সবসময় পজিটিভ, এটা তো বলেই দিয়েছে অঙ্কে, কোনটা চেঞ্জ হতে পারে, ক্যাপিটাল কিউ আধান। তার মানে দেখো, আকর্ষণ করতে গেলে এই দুটোর যে কোনো একটাকে নেগেটিভ হতে হবে, এই দুটোর যে কোনো একটাকে নেগেটিভ হতে হবে। আর এটা যেহেতু কখনোই নেগেটিভ হতে পারবে না, তাহলে নেগেটিভ কোনটা হতে পারবে, এটা ক্যাপিটাল কিউ আধানটা নেগেটিভ হতে পারবে। সেক্ষেত্রে তাহলে আমাদের F2 আর F1 পরস্পর একটা নালিফাই করে দেওয়া, মানে পরস্পর ক্রিয়াশীলতাটাকে শূন্য করে দেওয়ার একটা চান্স থেকে যাচ্ছে। যাই হোক, তাহলে আমরা ক্যাপিটাল কিউর মানে সেটা কি ধরনের চার্জ সেটা আমরা পেয়ে গেলাম, যেটা সেটা আইদার পজিটিভ অর নেগেটিভ, সেটা আমরা পেয়ে গেলাম। তা আমরা প্রথমেই আমরা দেখি, তাহলে বলটা বার করি প্রথমে। তাহলে F1 আমরা কুলম্বের সূত্র অনুযায়ী কি বার করতে পারি, যদি এসআই পদ্ধতিতে করি তাহলে 1/4πε0 কত হবে, 4Q ইন্টু কিউ বাই আর স্কোয়ার, মানে কত, কিউ থেকে এই 4Q থেকে কিউ দূরত্ব কত, 2r, তাহলে 2r তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এটা কত হচ্ছে 1/4πε0 কত হচ্ছে 4Q স্কোয়ার বাই 4r স্কোয়ার। এবার এখানে 4 কেটে যাচ্ছে, আমরা কেটে দিতে পারি, আমি এখান থেকে আচ্ছা কেটেই দিলাম, মুছবো না, কেটে দিলাম। তাহলে আমরা F1 এর মান পেলাম, F1 ইকুয়ালস টু 1/4πε0 কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। এবার আমরা F2 বার করব, F2 ইকুয়ালস টু কত হবে, F2 ইকুয়ালস টু 1/4πε0। আচ্ছা, যখনই আমি ε0 লিখবো তখনই ধরে নেবে যে পুরো সিস্টেমটা শূন্য মাধ্যমে আছে, তাই ε0 লেখা হচ্ছে। ওকে, এটা তাহলে কত হবে, ক্যাপিটাল কিউ। দেখো, আমরা সবসময় এখানে আধানের মডিউলাস ভ্যালুটা লিখি, ওই জন্য আমি এখানে মাইনাসটা লিখলাম না, কারণ আমরা মাইনাস আগে থেকে পেয়ে গেছি, আমাদের মাইনাস এই অ্যানালাইজ করে আমরা মাইনাস বার করে ফেলেছি। তাহলে ওই জন্য কিন্তু যেহেতু এখানে আমরা সাংখ্য মানটা লিখি, সেই জন্য আমরা এখানে মাইনাসটা ইউজ করলাম না। তাহলে কার কার মধ্যে কাজ করছে F2টা, এইটা আর এটার মধ্যে, তাহলে ক্যাপিটাল কিউ ইন্টু কিউ ভাই এদের মধ্যবর্তী দূরত্ব কত, এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এই সাইডটা আর হবে, তাহলে এটা হবে আর স্কোয়ার। হলো, এবার আমাদের কোশ্চেন অনুযায়ী F1 ইকুয়ালস টু F2, F1 ইকুয়ালস টু
F2 কেন? কারণ দুটো বল পরস্পর একে অপরকে নালিফাই করে দিচ্ছে, মানে কি ক্রিয়াশীল লব্ধি বলের মান শূন্য হয়ে গেছে, মানে কি একটা দুটো বলের মান সমান। তাহলে এখান থেকে আমরা বসিয়ে দেবো 1/4πε0, এই মানটা বসাবো। F1 এর মান কত হচ্ছে q² কত r² ইকুয়ালস টু, এখান থেকে বসাবো 1/4πε0 q/r²। তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল, এখানে r² এর সঙ্গে r² কেটে গেল, এখানে একটা কিউর সঙ্গে এখানে দুটো কিউ ছিল, একটা কেটে গেল। তাহলে এখানে কি পেয়ে গেলাম আমরা, q ইকুয়ালস টু স্মল কিউ। এটা আমরা ভ্যালুটা পেয়ে গেলাম। আর আগে থেকে আমরা পুরো ডেটাটা অ্যানালাইজ করে আমরা কি পেয়েছিলাম, ক্যাপিটাল কিউর মান কত হবে, ক্যাপিটাল কিউ যাই হোক সেটা নেগেটিভ হবে। সেখান থেকে আমরা ক্যাপিটাল কিউর মান পেয়ে গেলাম -q। তো এই ছিল আজকের সামান্য একটা ছোট্ট ক্লাস। তো যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, এবং কোনো রকম ডাউট থাকলে নিচে কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিয়ে, যাতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকো দ্য ফিউশন স্টাডি ইউটিউব চ্যানেল। টাটা।